আজকে আমরা চলে এসেছি দ্রবণ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ কলিগেটিভ প্রপার্টি অভিস্রবণ চাপ, সেইটা সম্পর্কে আলোচনা করব। তো অভিস্রবণ চাপটা কি প্রথমে আমাদের সেইটা জানতে হবে, এবং সেই অভিস্রবণ চাপ থেকে কিভাবে আমরা দ্রাবের আণবিক ভর বার করব, বা ওই অভিস্রবণ চাপ সংক্রান্ত ব্যাখ্যামূলক কোশ্চেন, ভ্যান টপের সূত্র, এই টপিকগুলো আজকে আমরা কভার করব। তো যদি একটা ইউ আকৃতির নলে এখানে কি আছে, এখানে আছে অর্ধভেদ্য পর্দা, এখানে আছে অর্ধভেদ্য পর্দা, সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এখানে এই ইউ আকৃতির টিউবে এই পোর্শনটায় আছে দ্রাবক, আর এই পোর্শনটায় আছে এই দ্রাবকেরই কোনো একটা দ্রবণ। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই দ্রাবকের দ্রবণ, আর এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, এই অবস্থায় আছে। তো অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে কি যেতে পারে, দ্রাবকের কণাগুলি যেতে পারে, দ্রাবের কণা যাবে না, আটকে যাবে, দ্রাবকের কণাগুলি অর্ধভেদ্য পর্দা দিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই অবস্থায় যদি আমরা রাখি তাহলে দেখা যাবে এইখানে অভিস্রবণ ঘটে কি হবে, অভিস্রবণের মাধ্যমে যে কোনো দ্রাবকের কণাগুলি যেতে পারে, দ্রাবের কণা যাবে না। এবং অভিস্রবণে কি হয়, এক্ষেত্রে দ্রাবকের কণাগুলি আস্তে আস্তে এদিক থেকে এদিকে ফ্লো করবে। ফ্লো করার পরে এই লেভেলটা আস্তে আস্তে নামবে, এই লেভেলটা আস্তে আস্তে উঠবে। তাহলে জিনিসটা কীরকম হবে, এটা জিনিসটা হবে এই লেভেলটা নেমে যাবে, এই লেভেলটা আস্তে আস্তে উঠে যাবে। অর্থাৎ এই দ্রাবকের কণাগুলি এদিক থেকে এদিকে গিয়ে এই দ্রবণটাকে আস্তে আস্তে লঘু করে দেবে। তাহলে আমরা কি দেখলাম, যে দ্রাবকের কণাগুলি যদি অন্যদিকে দ্রবণ থাকে, মাঝখানে যদি অর্ধভেদ্য পর্দা থাকে, তাহলে দ্রাবকের কণাগুলি দ্রাবকের দিক থেকে দ্রবণের মধ্যে অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রবণের মধ্যে গিয়ে দ্রবণটাকে আস্তে আস্তে লঘু করে দেবে। তো এই জিনিসটাকে আমরা বলছি অভিস্রবণ। এটা অভিস্রবণের আগে, এইটা হচ্ছে অভিস্রবণের পরের অবস্থা। এইবার আমরা একটু চেঞ্জ করছি, এখানে আমরা কি করছি, যে এটাও একটা দ্রবণ, একই দ্রাবকের দুটো দ্রবণ। এই দ্রবণটায় গাঢ়ত্ব বেশি, আর এই দ্রবণটার হচ্ছে গাঢ়ত্বটা কম। বোঝাতে পারলাম? দুটো অর্ধভেদ্য পর্দারটা মাঝখানে আছে, দুদিকে দ্রবণ আছে, লেভেলটা একই রেখেছি। এই দ্রবণটাতে যে দ্রাবকের দ্রবণ, এটাও সেই দ্রাবকের দ্রবণ। তো এক্ষেত্রে আমরা এই দ্রবণের গাঢ়ত্বটা বেশি নিয়েছি, এক্ষেত্রে এই দ্রবণের গাঢ়ত্বটা আমরা কম নিয়েছি। তো এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এক্ষেত্রে ঘটবে যেদিকে দ্রবণের গাঢ়ত্ব কম, সেই দিকে দ্রবণের গাঢ়ত্ব কম, তার অর্থটা কি, তার অর্থ হচ্ছে এখানে দ্রাবের কণাটা তুলনামূলক বেশি আছে। গাঢ়ত্ব বেশি মানে দ্রাবের কণাগুলো বেশি আছে, আর এখানে তুলনামূলক দ্রাবের কণাটা কম আছে। তাহলে এখানে দ্রাবের কণা বেশি থাকলে এর থেকে এই দুটোর মধ্যে এই দ্রবণের যেহেতু গাঢ়ত্ব বেশি, তাহলে এখানে দ্রাবকের কণার পরিমাণটা বেশি আছে, রেশিওয় যদি আসি। তো এক্ষেত্রে কি হবে, দ্রাবকের কণা, দ্রবণ এই অর্ধভেদ্য পর্দা দিয়ে কিন্তু কেবলমাত্র দ্রাবকের কণাগুলি পাস করতে পারবে। তাহলে এক্ষেত্রে দ্রাবকের কণাগুলো কম গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণ থেকে বেশি গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের দিকে যাবে, এবং যে দ্রবণের গাঢ়ত্ব বেশি তার গাঢ়ত্বটাকে আস্তে আস্তে কী করবে, আস্তে আস্তে কমিয়ে দেবে। স্বাভাবিক ব্যাপার। এদিকে যদি এইখান দিয়ে কি পাস করছে, এখান দিয়ে পাস করছে জল জাতীয় জিনিস, মানে যেটা হচ্ছে দ্রাবক, যেটা সলভেন্ট। তাহলে দ্রাবকের পরিমাণ যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে এই পোর্শনে দ্রাবকের পরিমাণ বাড়ছে, আস্তে আস্তে এই লেভেলটা উঠছে, এই লেভেলটা আস্তে আস্তে কী হচ্ছে, নামছে। তাহলে দ্রাবকের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে এই দ্রবণটা গাঢ় থেকে আস্তে আস্তে কিসের দিকে যাবে, আস্তে আস্তে লঘুর দিকে যেতে থাকবে। তাহলে আমরা কি শিখলাম,
নির্দিষ্ট ও দ্রাবক থেকে উদ্ভূত অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দুটি দ্রবণ, মানে এই দুটো যে দ্রবণ ছিল, প্রথমে যে দুটো নিয়েছিলাম সেই দুটো দ্রবণের দ্রাব এবং দ্রাবক একটা দ্রবণের গাঢ়ত্ব বেশি, একটা দ্রবণের গাঢ়ত্ব কম। যদি আমরা এরকম নিই বা কোনো দ্রবণকে তার দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা বা ঝিল্লি দ্বারা পৃথক করে রাখলে, মানে আমরা আগে যে কেসটা নিয়েছিলাম এদিকে দ্রবণ এদিকে দ্রাবক, বা এদিকে বেশি গাঢ়ত্বের দ্রবণ এদিকে কম গাঢ়ত্বের দ্রবণ, যদি এরকম নিই দিয়ে সেই দুটোকে যদি আমরা অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে দেখা যাবে যে দ্রবণের গাঢ়ত্ব কম সেই দ্রবণ থেকে দ্রাবকের কণাগুলি অর্ধবেদ্য পর্দা ভেদ করে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে ছুটে যাবে এবং বেশি গাঢ়ত্বের দ্রবণটাকে আস্তে আস্তে লঘু করবে। এটা ঠিক এই ঘটনাটা ঘটে ঠিক তড়িৎ বিভবের মতো, মানে এক্ষেত্রে এই দ্রবণটা লঘু ছিল, এদিকে দ্রবণটা গাঢ় ছিল, তাহলে এখানে একটা যে এখানে যে বিভব কাজ করছে, তড়িৎ বিভব নয়, এখানে যে রাসায়নিক বিভব কাজ করছে অসম, সেটা কি হবে, এই দিকের দ্রবণটা ছিল এর গাঢ়ত্ব কম ছিল, এর গাঢ়ত্ব বেশি ছিল, তাই দ্রাবকের কণা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে এর গাঢ়ত্বটা আস্তে আস্তে কমছে, ঠিক একইভাবে কিন্তু এর গাঢ়ত্বটা বাড়ছে, কারণ এখান থেকে কিন্তু দ্রাবকের কণাটা এদিকে চলে যাচ্ছে। তাহলে দ্রাবকের কণা যদি চলে যায় তাহলে এই দ্রবণটা আস্তে আস্তে কিন্তু গাঢ় হচ্ছে, আর এই দ্রবণটা গাঢ়ত্ব বেশি ছিল এ আস্তে আস্তে লঘু হচ্ছে, অর্থাৎ এরা আস্তে আস্তে এদের গাঢ়ত্বটা আস্তে আস্তে দ্রাবকের ট্রান্সফারের মাধ্যমে একই হওয়ার চেষ্টা করবে। তো কম গাঢ়ত্বের দ্রবণের থেকে দ্রাবকের কণাগুলো বেশি গাঢ়ত্বের দিকে গিয়ে ওর গাঢ়ত্বটাকে কমানোর চেষ্টা করবে। এই পদ্ধতিটাকে আমরা বলছি অভিস্রবণ। ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলছি আমরা অভিস্রবণ। আচ্ছা, আরেকবার ফ্রেশ করে বানাবো। আচ্ছা, তো এই অভিস্রবণের কারণ বইতে আলোচনা করা আছে, রাসায়নিক বিভব দিয়ে বলেছে, তো একটুখানি পড়বো আমরা সেই জায়গাটা। এবার চলে যাব যে অভিস্রবণ চাপ কাকে বলে। ওই একই জিনিস আমি আঁকলাম, ঠিক আছে, এখানে এই দিকে হচ্ছে বিশুদ্ধ দ্রাবক আর এদিকে হচ্ছে দ্রবণ, বা আরেকটা কেস ধরতে পারি, এদিকে বেশি গাঢ়ত্বের দ্রবণ এদিকে তুলনামূলক কম গাঢ়ত্বের দ্রবণ। ঠিক আছে, এই সিচুয়েশানে দাঁড়িয়ে আছে এবং এক্ষেত্রে দ্রাবক দুটো কিন্তু একই। ঠিক আছে, দ্রাবক দুটো একই, তাহলে এই দিকেরটা কী হচ্ছে, এই দিকেরটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক আর এদিকেরটা হচ্ছে এই দ্রাবকেরই একটা দ্রবণ। ঠিক আছে, তো এখানে এবার আমরা পিস্টন যোগ করেছি, দুদিকে যোগ করা আছে। তো এখানে প্রথমে দুজনকার লেভেল কী ছিল, একই ছিল। তো এখানে কি দেখা যাবে যে এদিক থেকে দ্রাবকের কণাগুলো এদিকে আস্তে আস্তে মুভ করবে এবং এই দ্রবণের গাঢ়ত্বটাকে আস্তে আস্তে কী করবে, কমাতে থাকবে, এর লেভেল বেড়ে যাবে, এর লেভেলটা বাড়বে কিন্তু এই দ্রবণের গাঢ়ত্বটা আস্তে আস্তে কমতে থাকবে। তো আমি এবার কি করছি, এখানে এই দুটো ছিল, তো এখানে আমি প্রথমে অল্প পরিমাণ পিস্টন দ্বারা চাপটা বাড়ালাম। চাপটা বাড়ানোর পর আমি দেখলাম যে এটা একটুখানি নামলো আর এটা একটুখানি উঠলো, মানে অল্প পরিমাণে দ্রাবক এদিক থেকে এদিকে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরের কেসে কি করলাম, তারপরের কেসে আমি দেখলাম না এইটুকু চাপ দিয়ে তো হচ্ছে না, আমি এখানে চাপটাকে আরেকটু বাড়ালাম, এই লেভেল ছিল, সমান লেভেল ছিল, চাপটাকে আরেকটু বাড়াতে দেখলাম এটা একটুখানি নামলো, এটা একটুখানি উঠলো, তার মানে এখান দিয়ে অল্প পরিমাণে দ্রাবক এদিক থেকে এদিকে পাস করলো। ঠিক আছে, আমি এবার কি করলাম, আমি চাপটাকে এখানে আরেকটু বাড়াতে গিয়ে আমি দেখলাম যে আর কোনো দ্রাবক এদিক থেকে এদিকে যাচ্ছে না। তার মানে কি ঘটনা ঘটলো, তার মানে এখানে এই যে চাপটা আমি অ্যাপ্লাই করলাম, এই যে ওপর থেকে এই চাপটা দিচ্ছে, এই চাপটা কি করছে, এদিকে যে অভিস্রবণ হওয়ার একটা প্রবণতা ছিল সেই অভিস্রবণটাকে এই চাপটা আটকে দিল। এই চাপটা দেওয়ার জন্য অভিস্রবণ প্রসেসটা থেমে গেল, এদিক থেকে এদিকে আর অভিস্রবণটা হচ্ছে না। তাহলে এটা মাথায় রাখতে হবে, এই যে ন্যূনতম চাপটা আমি দিলাম, যে ন্যূনতম চাপটার জন্য এই অভিস্রবণ প্রক্রিয়াটা কি হচ্ছে, আর হচ্ছে না, একই লেভেলটা মেনটেন করছে, এই ন্যূনতম চাপটাকে আমরা বলছি অভিস্রবণ চাপ। কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধবেদ্য পর্দা
বা ঝিল্লি দ্বারা পৃথক করে রেখে দ্রবণের উপর যে সর্বনিম্ন চাপ, খুব ইম্পর্টেন্ট টার্ম কিন্তু, যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ওই জন্য আমি তোমাদের যখন বোঝাচ্ছিলাম তখন প্রথমে কি বোঝালাম, যে এটা একটু নামলো, এটা একটু উঠলো, আমি আবার চাপটা বাড়ালাম। তারপর দেখালাম যে এটা অল্প নামলো, এটা অল্প উঠলো, আমি আরেকটু চাপ বাড়ালাম। এই চাপ বাড়াতে 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 যে সর্বনিম্ন বা যে ন্যূনতম চাপটা দিলে এই অভিস্রবণ প্রসেসটা থেমে যাচ্ছে, মানে এদিক থেকে এদিকে আর এটা দ্রবণ, এটা বিশুদ্ধ দ্রাবক হওয়া সত্ত্বেও এদিক থেকে এদিকে আর দ্রাবকের কণা যাচ্ছে না, সেই ন্যূনতম চাপটাকে আমরা বলছি অভিস্রবণ চাপ, যেটাকে আমরা লিখি কি দিয়ে, পাই দিয়ে লিখি, অসমোটিক প্রেসার বা অভিসারক চাপ, অভিস্রবণ চাপ, যাকে আমরা লিখব পাই দিয়ে। ক্লিয়ার? তো অভিস্রবণ চাপ কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো এটা হচ্ছে অভিস্রবণ চাপ। আচ্ছা, এবার মাঝের কিছু থিওরি বাদ দিলে, একটা পাতা বা দুটো পাতা পেরিয়ে যদি যাও, তাহলে দেখবে এই টপিকটা আছে। আমি এই প্রসঙ্গে এই টপিকটাও বলে দিই, বিপরীত অভিস্রবণ। আমি এই টপিকটাও এই প্রসঙ্গে বলে দিই, বিপরীত অভিস্রবণ। ঠিক আছে, এটা একটা পাতা বাদ দিয়ে আছে, তোমরা টপিকটা খুঁজে পড়ে নেবে। এইখানে দেখো, এই যে চাপটা দিলাম, এই চাপটা দেওয়াতে এখান থেকে এখানে দ্রাবকের কণাটা কি হচ্ছে, আর যাচ্ছে না। এই চাপটা কি ছিল, সর্বনিম্ন চাপ, বা এই চাপটা হচ্ছে ন্যূনতম চাপ। এই ন্যূনতম চাপ মানে এই অভিস্রবণ চাপের থেকে আমি যদি এখানে আরও লোড চাপাই, আরও যদি চাপ দিই, এখানে যদি আরও চাপের পরিমাণটা বাড়িয়ে দিই, তখন কি ঘটনা ঘটবে, তখন এদিকে চাপটা এতটাই এক্সেস হয়ে যাচ্ছে যে এবার উল্টো ঘটনা ঘটবে। এদিক থেকে দ্রাবকের কণাগুলো, যেটা হওয়া উচিত নয়, এদিক থেকে দ্রাবকের কণাগুলো মুভ করবে টুয়ার্ডস বিশুদ্ধ দ্রাবকের দিকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রবণ। এই ঘটনাটাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রবণ, রিভার্স অসমোসিস। এই বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণ মুক্ত পানীয় জল উৎপাদন করা হয়। বোঝা গেছে? তাহলে এটা হলো বিপরীত অভিস্রবণ। সংজ্ঞা মাস্ট, অভিস্রবণ চাপের সংজ্ঞা করবে, এখানে সংজ্ঞাগুলো দিয়ে দিতে পারে এইচএসে কিন্তু। হ্যাঁ, যে কোশ্চেনটা ভাববো ইম্পর্টেন্ট নয় সেটাই কিন্তু এইচএসে আসবে, এইভাবে প্রিপারেশান নিতে হবে। যেটা ভাববো আসতে পারে না, দেখবো সেটাই এসে গেছে এইচএসে। তো এটা গেল অভিস্রবণ চাপ। এবার আমরা চলে যাব অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের 3টে সূত্র আছে। হ্যাঁ, তো ভ্যান টপের থেকে যে ফর্মুলাটা এসছে সেটাই সূত্র থেকে আসবে। অভিস্রবণ চাপের থেকে ভ্যান টপ কী করেছেন, 3টে সূত্র দিয়েছেন। প্রথম সূত্র বলছে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী, ওই যে দ্রাবের 4টে বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু লাগবেই। কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য আর অসংযোজিত। এই যে দ্রাবের এই 4টে বৈশিষ্ট্য ছিল, দ্রবণটা কিন্তু এমন একটা দ্রবণ হবে যেখানে দ্রাবের এই 4টে বৈশিষ্ট্য কিন্তু কমন: কঠিন, অনুদ্বায়ী, অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য। এইরকম যদি দ্রাব মেশাই, অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক, ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। হ্যাঁ, তার মানে মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। গাঢ়ত্বটাকে আমরা যদি সি দিয়ে লিখি, তাহলে জিনিসটা কি দাঁড়িয়ে গেল, পাই সমানুপাতিক সি। এই গাঢ়ত্বটা কিন্তু মোলাল গাঢ়ত্ব নয়, এই গাঢ়ত্বটা হচ্ছে মোলার গাঢ়ত্ব। মোলার গাঢ়ত্ব মানে হচ্ছে মোলারিটি, মোলালিটি নয়, এটা মানে হচ্ছে মোলারিটি। ঠিক আছে, তো 1 নম্বর সূত্র হলো পাই সমানুপাতিক সি। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির বা নির্দিষ্ট গাঢ়ত্বে কোনো অনুদ্বায়ী, অসংযোজিত, অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। এবং তৃতীয় সূত্রটা আর অন্যান্য 3টে কলিগেটিভ প্রপার্টিতে যেমন, এখানেও সেরকম, যে স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে সমমোল পরিমাণ যদি দুটো ভিন্ন অনুদ্বায়ী, অসংযোজিত, অবিশ্লেষ্য কঠিন দ্রাব পৃথকভাবে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি দ্রবীভূত করতে পারলে প্রাপ্ত দ্রবণ দুটির অভিস্রবণ চাপ
সমান হবে। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে সমপরিমাণ এখানে জল আছে, এখানেও যত পরিমাণ জল আছে এখানেও তত পরিমাণ জল আছে। তো এখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ চিনি মেশাচ্ছি, নির্দিষ্ট মোল পরিমাণ চিনি মেশাচ্ছি, আর আমি এখানে একটা নির্দিষ্ট মোল পরিমাণ ইউরিয়া মেশাচ্ছি। তাহলে দুটো দাবের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো আছে, দুটোই কঠিন, দুটোই অনুদ্বায়ী, দুটোই অসংযোজিত এবং দুটোই তড়িৎ অবিশ্লেষ্য। কিসের মধ্যে মেশালাম? সমপরিমাণ জলের মধ্যে মেশালাম, অর্থাৎ সমপরিমাণ দ্রাবকের মধ্যে মেশাচ্ছি। যে অ্যামাউন্টটা, যে দ্রাবটা মেশাচ্ছি সেটা কিন্তু দুটোতেই সমপরিমাণে মেশাচ্ছি। যদি মেশাই তাহলে যে দুটো দ্রবণ পাওয়া যাবে, দেখা যাবে এই দ্রবণের অভিস্রবণ চাপ যা হবে এই দ্রবণের উপরে অভিস্রবণ চাপ তাই হবে। তাই জন্যই তো এটা কলিগেটিভ প্রপার্টি। এটা হচ্ছে তৃতীয় সূত্র। এটা এই জন্যই তোমরা যদি বলে যে অভিস্রবণ চাপ কেন একটি কলিগেটিভ প্রপার্টি, তো ব্যাখ্যাটা তো আমরা আগে পড়িয়েছিলাম, এইভাবেই পড়িয়েছিলাম যে দুটো ভিন্ন ভিন্ন দ্রবণ নেবো, দুটোর ক্ষেত্রেই দেখতে পাবো যে অভিস্রবণ চাপের মানটা একই আসে। তো এই যে দুটো সূত্র পেলাম, অরিজিনালি 3টে সূত্র পরীক্ষায় আসতে পারে, এসেও ছিল আগে। তো এই সূত্র দুটো থেকে আমরা এখানে একটা সমীকরণ পাবো, পাই সমানুপাতিক। তাহলে আমরা কি পেলাম? ভেদের নিয়ম অনুসারে পাই সমানুপাতিক কী পেয়েছি? সি টি পাচ্ছি। তাহলে পরবর্তীকালে এই সমানুপাতিক চিহ্নটা যদি তুলি তাহলে কি আসে? পাই ইকুয়াল টু কে সি টি। তো দেখা যাবে কি এই কে এর মানটা দেখা যাবে সার্বজনীন গ্যাস ধ্রুবক ওই আর এর মানের সমান হয়, দিয়ে সমীকরণটা আমাদের দাঁড়িয়ে যাবে পাই ইকুয়াল টু সি আর টি। এই হচ্ছে ভ্যান টপের সূত্রের গাণিতিক রূপ, এবং ভ্যান টপের 3টে সূত্র টোটালটাই পড়তে হবে। তো আমরা কিসে পৌঁছে গেলাম? পাই ইকুয়াল টু সি আর টি, এইটাতে আমরা পৌঁছে গেলাম। পাই ইকুয়াল টু সি আর টিতে আমরা পৌঁছে গেছি। ঠিক আছে? তো অভিস্রবণ চাপ সংক্রান্ত যে ভ্যান টপের যে 3টে সূত্রাবলী ছিল সেখান থেকে আমরা পেলাম পাই ইকুয়াল টু সি আর টি। তো অন্যান্য কলিগেটিভ প্রপার্টিগুলোর মতোই আমরা এখানেও কিন্তু যে কোনো কলিগেটিভ প্রপার্টি থেকে আমরা কী বার করব? আমরা দ্রাবের আণবিক গুরুত্ব বা আণবিক ভরের রাশিমালাটা প্রতিষ্ঠা করব। আণবিক ভরের, এটা হচ্ছে দ্রাবের আণবিক ভর, M2টা হচ্ছে দ্রাবের আণবিক ভর। তো আমরা এখান থেকে কী বার করব? আমরা এখান থেকে দ্রাবের আণবিক ভরটা বার করব। আচ্ছা, এবার আমরা ধরে নেব যে যে দ্রাবটা আমরা ব্যবহার করছি সেই দ্রাবের ওজন আমরা ধরে নিলাম দ্রাবর ডব্লু গ্রাম। আমরা ডব্লু গ্রাম ভরের দ্রাব নিয়েছি। কীরকম দ্রাব? ওই সবকটা বৈশিষ্ট্যযুক্ত অনুদ্বায়ী, অসংযোজিত, অবিশ্লেষ্য, কঠিন দ্রাবের ডব্লু গ্রাম পরিমাণ নিয়েছি, এবং সেটা দ্রাবকের নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নেওয়ার ফলে দ্রবণের যে আয়তন হয়েছে সেই দ্রবণের আয়তনটা আমরা ধরে নিচ্ছি কত হচ্ছে? ভি লিটার। তাহলে ডব্লু গ্রাম পরিমাণ দ্রাব নেওয়াতে দ্রবণের যে আয়তনটা হলো সেটা হলো ভি লিটার। এবার আমরা কি করব? আমরা দেখছি, আচ্ছা, ডব্লু গ্রাম দ্রাব ইজ ইকুইভ্যালেন্ট টু, এখানে M2 আর দেওয়ার প্রয়োজন নেই। কেন? কারণ এখানে তো M1 বলে কিছু নেই, এগুলো তো সব লিটার দিয়ে হবে। তো এখানে ডব্লু গ্রাম দ্রাব, আমরা দ্রাবের গ্রামটাকে আমরা কিসে চলে যাব? আমরা প্রথমেই দ্রাবের গ্রামটাকে মোলে চলে যাব। তাহলে ডব্লু ডিভাইডেড বাই এম মোল দ্রাব, ডব্লু গ্রাম দ্রাব থেকে আমরা চলে গেলাম ডব্লু ডিভাইডেড বাই এম মোল দ্রাব। এমটা কি? এমটা হচ্ছে দ্রাবের আণবিক ভর। তাহলে এই এত মোল দ্রাব দ্রবীভূত আছে, কত দ্রবণের আয়তন কত? ভি লিটার। তাহলে ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাব সমান কত? ডব্লু বাই এম মোল। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাব হচ্ছে ডব্লু বাই এম ইন্টু ভি মোল। ঠিক আছে? এইটাই হয়ে গেল দ্রবণের মোলারিটি, মোলারিটি। কেন? কারণ মোলারিটির সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাব, আমরা মোলারিটির সংজ্ঞায় পড়েছিলাম যে 1 লিটার দ্রবণে যে যত মোল দ্রাব দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তাহলে এই গাঢ়ত্বটাকে আমি একটু আগে কি বলেছি? মোলাল নয়, মোলার, এই গাঢ়ত্বটা হচ্ছে মোলার গাঢ়ত্ব। তাহলে সমীকরণটা কি দাঁড়িয়ে গেল? পাই ইকুয়াল টু, এই গাঢ়ত্বের মানটা কত বেরোলো? এই গাঢ়ত্বের মানটা বেরোলো
ডব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি আর টি। তাহলে এম ইকুয়াল টু কী বেরোলো, এম ইকুয়াল টু বেরোলো ডব্লিউ ডিভাইডেড বাই পাই ইন্টু ভি আর টি। তাহলে এম ইকুয়াল টু কী বেরোলো, ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পাই ভি। তাহলে এখান থেকে দ্রাবের যে আণবিক ভর তার রাশিমালাটা আমরা প্রতিষ্ঠা করতে পারলাম, এম ইকুয়াল টু ডব্লিউ বাই পাই ভি ওপরে আর টি। এই অঙ্কগুলো আমরা এইভাবে কোষেও করতে পারি বা আমরা ফর্মুলাতেও ফেলে দিতে পারি, আমাদের যেটা সুবিধা। এইভাবে কোষে যদি বার করো তোমরা, তাহলে এখানে কিন্তু মাইন্ডে রাখতে হবে এটা কিন্তু মোলারিটি। তো এই অঙ্কগুলো আমি বলবো ফর্মুলায় বসিয়ে দিলেও তাড়াতাড়ি করা যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা এইভাবে তো করলাম, আমি আরেকটা অন্য সোজা রূপেও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে পারি। পাই ইকুয়াল টু, আমি এইসব ফর্মুলা ছেড়ে দিলাম, তোমাদের অঙ্কের জন্য মনে রাখার সুবিধার্থে আমি দেখাচ্ছি কীভাবে করতে পারি। পাই ইকুয়াল টু সিআরটি, 11-এ যারা মোটামুটি একটু পড়েছো ঠিকঠাক। সি গাঢ়ত্ব মানে কি, গাঢ়ত্ব মানে হচ্ছে মোল বাই আয়তন, গাঢ়ত্ব মানে হচ্ছে মোল বাই আয়তন, এন বাই ভি। আবার মোল মানে কি, মোল মানে হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে মোলের জায়গায় আমি কি বসাচ্ছি, ডব্লিউ বাই এম। দেখো চলে এলো, কত সহজে এটা মনে রাখা যায় অঙ্কের জন্য, এত কিছু করারও প্রয়োজন নেই, ফর্মুলাও মুখস্থ করার প্রয়োজন নেই, আমি কত সহজে এটা দেখিয়ে দিলাম। সি ইকুয়াল টু কি, গাঢ়ত্ব ইকুয়াল টু মোল বাই আয়তন, গাঢ়ত্ব মানে হচ্ছে মোল বাই আয়তন। আবার মোল মানে হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে আমি এনের জায়গায় ডব্লিউ বাই এম বসিয়ে দিলাম। তাহলে সি ইকুয়াল টু কী দাঁড়ালো, সি ইকুয়াল টু দাঁড়ালো ডব্লিউ বাই এম ভি। তাহলে পাই ইকুয়াল টু কী দাঁড়ালো, ডব্লিউ আর টি বাই এম ভি, এই ফর্মুলা। তাহলে এম ইকুয়াল টু কী দাঁড়ালো, ডব্লিউ আর টি বাই পাই ভি। এখান থেকে আমাদের অঙ্ক দিতে পারে, তো এই ফর্মুলাতে অঙ্ক করে দেওয়াই ভালো, তাহলে আর বড়ো হবে না এই অঙ্কগুলো, তাড়াতাড়ি আমাদের ছোটো ছোটোভাবে করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব, অবশ্যই এবার আমরা কিছুটা, যেটা বলছি খুব গুরুত্বপূর্ণ, কিছুটা কিন্তু ছায়ার বইমুখী হব, বই থেকে কিছুটা পড়ব। এখান থেকে কিছু কোশ্চেন এবছর এখনও পরীক্ষা হয়নি, এবছর আসতে পারে এবং পরের বছর আসতে পারে, রায়মার্টিনে পাবে, সব জায়গায় পাবে। তো কী সেই জিনিসগুলো, এবার আমাদের একটু বই পড়তে হবে। বইটায় আমি দেখব যে একটা টপিক অঙ্কতেও আছে, খুব ঘোরাঘুরি করবে, আইসোটনিক। আইসোটনিক মানে হচ্ছে, আমরা ধরে নিচ্ছি তোমার মানে অঙ্কে এরকম দেবে যে বলে দেবে এই একটা দোবন আছে আর এই একটা দোবন, দুটো আলাদা দোবন বলবে, তোমায় বলে দেবে যে দোবন দুটি আইসোটনিক। তো আইসোটনিক মানে কি, আইসোটনিক মানে হচ্ছে আমি ধরে নিলাম একটা দোবন আছে এ আর একটা দোবন আছে বি, দুটো আলাদা আলাদা দোবন আছে। আমি তোমাদের বলে দিলাম যে দুটো আলাদা, ধরো এটা গ্লুকোজের দোবন, এটা চিনির, এটা জলের সাথে আছে, এটা অন্য কিছু। তো এরকম দিয়ে দিয়েছে। যদি বলে আইসোটনিক, তো আইসোটনিকের অর্থ হচ্ছে যে এ দোবনের অভিস্রবণ চাপ আমরা যদি ধরে নিই পাই এ, বি দোবনের অভিস্রবণ চাপ আমরা যদি ধরি পাই বি, তাহলে আইসোটনিক মানে হচ্ছে দুটো দোবনের অভিস্রবণ চাপের মান সমান। তো এরকম অনেক অঙ্ক তোমরা পাবে যে গ্লুকোজের সঙ্গে চিনি বা গ্লুকোজের সঙ্গে ইউরিয়া বলে দেবে দোবন দুটি আইসোটনিক। তাহলে সেই অঙ্কগুলো কি করে করব, তো অঙ্কগুলো করার প্রসেস হচ্ছে, আইসোটনিক মানে হচ্ছে পাই এ ইকুয়াল টু হবে আমাদের পাই বি। তো পাই এর জায়গায় আমরা কি বসাবো, সি এ আর টি ইকুয়াল টু হয়ে যাবে সি বি আর টি। ঠিক আছে, তার টেম্পারেচারটা অবভিয়াসলি সেম থাকবে। তো এখান থেকে কত সহজে দেখো কি এসে যাচ্ছে, সি এ ইকুয়াল টু সি বি চলে এলো। এবার এখানে কোনো একটা মান আননোন থাকবে, সেই মানটাকে আমাদের বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আইসোটনিক। আইসোটনিকের অর্থটা ভালো করে মনে রাখবো যে দুটো দোবনের অভিস্রবণ চাপের মানটা কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আর দুটো সংজ্ঞা আছে, এই দুটো সংজ্ঞা তোমাকেই বই পড়ে মনে রাখতে হবে, বড্ড গণ্ডগোল হয়ে যায়। একটা হচ্ছে হাইপোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক। একটা হচ্ছে হাইপোটনিক, একটা হচ্ছে হাইপোটনিক বা হাইপোটনিক, আর একটা হচ্ছে হাইপারটনিক। ঠিক আছে, তো এই দুটো, তাহলে তিনটে জিনিস জানালো, আইসোটনিক ওটা বোঝা গেল,
হাইপোটনিক আর হাইপারটনিক। তো এখানেও ধরো দুটো দ্রবণ আছে, এ আর বি। এটা অবশ্যই বই পড়বে, কিন্তু প্রত্যেককে বলছি বই ভালো করে পড়বে। এ বি, পাই এ আর পাই বি। তো আমি ধরে নিলাম যদি দুটো সমান না হয় তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে কম, পাই বির মানটা, দুটো তো সমান নয়, তাহলে একটা কম হবে অবভিয়াসলি, একটা বেশি হবে। তো আমি ধরে নিলাম পাই বিটা কম আর পাই এটা হচ্ছে বেশি, পাই বিটা কম আর পাই এটা হচ্ছে বেশি। এই যে যার অভিশ্রবণ চাপটা কম, মানে এখানে পাই বি, এই যে পাই বিটার মান কম, মানে বি এর অভিশ্রবণ চাপের মান কি, বি এর দুটো দ্রবণের মধ্যে বি এর অভিশ্রবণ চাপের মান কম। অর্থাৎ এখানে বি দ্রবণটাকে বলা হবে এ দ্রবণের সাপেক্ষে হাইপোটনিক, মানে যার অভিশ্রবণ চাপের মান কম সেটিকে অপরটির সাপেক্ষে বলা হবে হাইপোটনিক। ঠিক আছে, যার অভিশ্রবণ চাপের মান কম এই বিটাকে বলা হবে, বিকে বলা হবে এ এর সাপেক্ষে হাইপোটনিক, এর সাপেক্ষে বি হাইপোটনিক দ্রবণ। তাই যার অভিশ্রবণ চাপ কম সেটা হাইপোটনিক বলবো না, কিন্তু যার অভিশ্রবণ চাপ কম সেটাকে এই বেশিটার সাপেক্ষে বলা হবে হাইপোটনিক। অর্থাৎ দুটো মানে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণ, ওই যে অর্ধবেদ্য পর্দার দ্বারা যে দুটো দ্রবণ পৃথক করা হয়েছিল তাদের মধ্যে যার অভিশ্রবণ চাপের মান কম সেটিকে অপরটির সাপেক্ষে হাইপোটনিক বলা হবে। যার অভিশ্রবণ চাপের মান কম সেটাকে হাইপোটনিক বলা হবে এর সাপেক্ষে। হাইপারটনিকটা ঠিক উল্টো হবে, একে হাইপারটনিক বলা হবে বি এর সাপেক্ষে। ঠিক আছে, তো এই দুটো জায়গা বই পড়ে একদম পরিষ্কার স্বচ্ছ একটা আইডিয়া রাখবে, কারণ এইখান থেকে কিন্তু একদম সিওর শর্ট টেস্টে বলো বা ফাইনালেই বলো কারণ ব্যাখ্যা কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই। এবার আমরা দেখব বইতে বিভিন্ন অভিশ্রবণের না বিভিন্ন ঘটনা আছে যেখান থেকে বিভিন্ন কোশ্চেন তোমরা পাবে পরবর্তীকালে, বিভিন্ন ঘটনা এখানে দেয়া আছে। তো একটা কোশ্চেন একটু আলোচনা করা যাক। মানুষের ছায়ার বইতে তোমরা পরিচ্ছেদে এটা অবশ্যই পাবে, মানে কোশ্চেন অ্যান্সার যেখানে আছে সেখানে পাবে। মানুষের লোহিত রক্ত কণিকাকে, মানুষের লোহিত রক্ত কণিকাকে এক নম্বর হচ্ছে 1% NaCl এর জলীয় দ্রবণে, 1% NaCl এর জলীয় দ্রবণে রাখলে কি ঘটবে? মানুষের লোহিত রক্ত কণিকাকে 1% NaCl এর জলীয় দ্রবণে রাখলে কি ঘটবে? প্রথমত জানতে হবে, এইটা কোশ্চেনটা কিন্তু কোশ্চেন অ্যান্সার ছায়ার বইতে আছে, কোশ্চেন অ্যান্সারে অবশ্যই আমাদের রেডি রাখতে হবে, কিন্তু পরীক্ষা মানে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো প্রথমে একটু এই তথ্যটা মুখস্থ রাখতে হবে যে মানুষের লোহিত রক্ত কণিকার কোষীয় তরলের যে গাঢ়ত্ব, যে লোহিত রক্ত কণিকার মধ্যে যে কোষীয় তরলটা থাকে তার গাঢ়ত্ব হচ্ছে 0.84%, 0.84%। ঠিক আছে, তো এইবার কি বলা হয়েছে, এটা ধরলাম লোহিত রক্ত কণিকাটা, এই লোহিত রক্ত কণিকাটার গাঢ়ত্ব কত, 0.84%। এটাকে যদি 1% NaCl এর সলিউশনে রাখা হয়, এটা হচ্ছে 1% NaCl এর দ্রবণ, তাহলে কার গাঢ়ত্বটা বেশি? এটা হচ্ছে 0.84%, আর এই দ্রবণটা হচ্ছে কত পার্সেন্ট? 1%। এই দ্রবণটা হচ্ছে 1%, দ্রবণটা 1%, আর লোহিত রক্ত কণিকার গাঢ়ত্ব হচ্ছে, তরলের কোষীয় গাঢ়ত্ব হচ্ছে 0.84%। এবার এই লোহিত রক্ত কণিকার যে আবরণটি রয়েছে এই আবরণটা দেখা যায় অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে, এই আবরণটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে। ঠিক আছে, এবার অর্ধবেদ্য পর্দা দিয়ে কারা যেতে পারে? দ্রাবকের কণাগুলো যেতে পারে। এটা একটু মনে রাখার দরকার। এই পর্দাটা যদি একটা মনের মতো ছবি করে দিচ্ছি, এটা যদি অর্ধবেদ্য পর্দা হয়, হ্যাঁ, এটা এদিকে হচ্ছে তোমাদের ধরো কম গাঢ়ত্ব, নিজের মতো করে একটু করে রাখতে হবে, হ্যাঁ, এদিকে হচ্ছে বেশি গাঢ়ত্ব। তো অর্ধবেদ্য পর্দার নিয়ম হচ্ছে যেখানে কম গাঢ়ত্ব সেখান থেকে, যেখানে কম গাঢ়ত্ব সেইখান থেকে দ্রাবকের কণাগুলো কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে মুভ করবে।
কোথা থেকে মুভ করবে? যার গাঢ়ত্ব কম সেখান থেকে দ্রাবকের কণাগুলো বেশি গাঢ়ত্বর দিকে ছুটে যাবে। তাহলে এই দুটো, এই লোহিত রক্তকণিকার বাইরে এবং ভেতরে কার গাঢ়ত্ব কম আছে? দেখো ভেতরের গাঢ়ত্বটা কি আছে? কম আছে। তাই ভেতর থেকে এই যে তরল, এই তরলগুলো সব বাইরে যেতে চাইবে, এই অর্ধবেদ্য পর্দাটা ভেদ করে বাইরে যেতে চাইবে এবং লোহিত রক্তকণিকাটি সংকুচিত হয়ে যাবে। তরলটা যদি বেরিয়ে যায় তাহলে লোহিত রক্তকণিকাটি কুঁচকে যাবে, সংকুচিত হয়ে যাবে। বোঝা গেল? বইটা পড়লে আরও পরিষ্কার হবে, সংকুচিত হয়ে যাবে। তো এই ফরম্যাটটা একটু মনে রাখলে তোমাদের খুব সুবিধা হবে। অর্ধবেদ্য পর্দা থেকে কি হবে? কম গাঢ়ত্ব থেকে দ্রাবকের কণাগুলি বেশি গাঢ়ত্বের দিকে ছুটে ছুটে যাবে। তো এইখানে বইতে দেখবে একটা কোশ্চেন আছে 1% দেয়া হলো, আর 2 নম্বর কোশ্চেন আছে দুরকম। 2 নম্বর কোশ্চেন আছে 0.5% NaCl দ্রবণ, দুরকম দিচ্ছে। 1% এর দ্রবণে দিলে কি ঘটবে? আর একটা কেস দিয়েছে যে লোহিত রক্তকণিকাটা আছে এখানে 0.5% NaCl দ্রবণ। বোঝাই যাচ্ছে দুটো কি, দুটো আলাদা কেস, এক্ষেত্রে দুটো আলাদা কেস। তো এখানে 0.5% আছে আর এখানে কত আছে? 0.84% লোহিত রক্তকণিকা। তাহলে এখান থেকে বাইরের ফ্লুইডগুলো কি হবে? ভেতরে ঢুকবে। বাইরের ফ্লুইডগুলো ভেতরে ঢুকবে। বাইরের ফ্লুইডগুলো ভেতরে ঢোকার ফলে লোহিত রক্তকণিকাটা আস্তে আস্তে কী হবে? বড় হবে, ফুলবে। ফুলতে ফুলতে একটা টাইমে ওটা কি হয়ে যাবে? ওটা ফেটে যাবে। লোহিত রক্তকণিকাটা একটা টাইমে গিয়ে ফেটে যাবে। এই যে ফেটে যাওয়া, এই ঘটনাটাকে হিমোলিসিস বলা হয়। এই যে ফেটে যাওয়ার ঘটনা, এই ঘটনাটাকে হিমোলিসিস বলা হয়। ঠিক আছে? ক্লিয়ার একদম? তো এই ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন আমি বলবো, আমি একটা দুটো উদাহরণ দিয়ে বলে দিলাম, তোমরা কিন্তু বইতে, ছায়ার বইতে অনেক ভ্যারাইটিস অফ এরকম কোশ্চেন পাবে। এই সব এক জিনিস কিন্তু, কোনটার সাপেক্ষে কোনটা হাইপারটনিক, হাইপোটনিক, দেখবে এখানে উত্তর লেখার সময় কিন্তু আমি সহজ করে বুঝিয়ে দিলাম। ওরা হাইপারটনিক বা হাইপোটনিক এই প্রসঙ্গগুলো টানবে এবং এইভাবে কিন্তু ব্যাখ্যাগুলো করবে। তো আমি বলবো প্রত্যেকে নিজের চেষ্টায় এই ধরনের কোশ্চেন যত ছায়ার বইতে পাবো সেই কোশ্চেনগুলো কিন্তু করে নেওয়াটা আমাদের পক্ষে ভালো, রেডি হয়ে থাকবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই, যার কারণে কিন্তু আমি এই কথাটা লিখেছি, একটু বইমুখী পড়তে হবে। এবার এখানে এরকম অনেক ঘটনা আছে, যেমন যাদের রক্তচাপ উচ্চ তাদের ক্ষেত্রে ডাক্তাররা নুন কম খেতে কেন বলেন? রক্তচাপ যদি উচ্চ হয়, নুন মানে কি? NaCl। এবার এই যে অভিস্রবণ চাপ, এই চাপটা আমরা কি দেখেছি? আমরা দেখেছি এই চাপটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। আর কলিগেটিভ প্রপার্টি কী করে? কলিগেটিভ প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে ওরা দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। এবার আমরা যদি বেশি পরিমাণে নুন খাই তাহলে NaClটা কি হয়ে যাবে? ভেঙে অনেক Na+Cl- ভেঙে যাবে। তাহলে Na+Cl- ভেঙে গেলে এখানে কণার সংখ্যাটা কি হচ্ছে? কণার সংখ্যাটা আস্তে আস্তে কী হচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে। NaCl একটা কণা ছিল, ওটা জলীয় দ্রবণে গিয়ে ভেঙে গেল, Na+Cl- মানে কণার সংখ্যা বেড়ে যাচ্ছে। কণার সংখ্যা যত বেড়ে যাবে আমাদের কি হয়ে যাবে? চাপ তত বৃদ্ধি পাবে। তো এই ধরনের অ্যাপ্লিকেশান ওরিয়েন্টিং অনেক কোশ্চেন বা অনেক থিওরিও পাবো, যেগুলো কিন্তু ভালো করে পড়বো। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। যেমন দেখবে একটা কোশ্চেন আছে, গলার সমস্যায় নুন জল দিয়ে গার্গেল করতে বলা হয় কেন? তো আমি বলবো এটা একটু এবার বাড়িতে পড়ো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন বইমুখী লিখেছিলাম, বইয়ের এই ধরনের কোশ্চেন অ্যান্সারেও পড়বে এবং বইয়ের যে টপিকগুলো আছে আমি একটুখানি দেখিয়ে দিই বইটাকে একটু ধরে, হ্যাঁ, যে এই যে অভিস্রবণের সঙ্গে সম্পর্কিত ঘটনা প্রত্যেকটা একটাও যেন বাদ না যায় এখানে। এই যে বিপরীত অভিস্রবণ আমি কিন্তু পড়িয়ে দিয়েছি, এর প্রয়োগ ওই নুন জল থেকে, নোনা জল থেকে সমুদ্রের পড়িয়ে দিয়েছি। তো এই ধরনের জিনিসগুলো এছাড়াও আরও কি বই পড়বো? এই যে আইসোটনিক, হাইপারটনিক পড়বো। আচ্ছা, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রের প্রযোজ্যতা, ভ্যান টপের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, তো এগুলো সবই দেখবে কভার করা হয়েছে। তো এগুলো একটুখানি দেখে রেডি করে নিতে হবে। তো এই গেল আমাদের অভিস্রবণের থিওরি। এবার আমরা চলে যাব অভিস্রবণ সংক্রান্ত কিছু অঙ্কে। আচ্ছা, একটা অঙ্কে যাই। রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সি উষ্ণতায়, রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সি উষ্ণতায় বলেছে 8.21 ATM। আমার অঙ্কের সিটে 9 নম্বর অঙ্ক। 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অভিস্রবণ চাপের মান বলেছে 8.21 ATM। এর সঙ্গে সম অভিস্রবণীয় গ্লুকোজ দ্রবণের মাত্রা গ্রাম পার লিটার এককে কত? ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা বলেছে রক্তের, তাহলে আমি কি লিখছি, কোশ্চেনটা ভালো করে বুঝবে। বলেছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্তের অভিস্রবণ চাপ বলে দিয়েছে 8.21, তাহলে এটা আমি লিখছি পাই ব্লাড ইকুয়াল টু 8.21 ATM। ঠিক আছে, পাই ব্লাড দিলাম। রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলেছে 8.21 ATM। এর সঙ্গে সম অভিস্রবণীয় মানে হচ্ছে আইসোটনিক, আইসোটনিক বলেছে গ্লুকোজ দ্রবণ। ঠিক আছে, তো পাই ব্লাডের সঙ্গে প্রশ্নানুসারে ওরা বলেছে পাই গ্লুকোজ, এরা বলেছে আইসোটনিক। আইসোটনিক যদি হয় তাহলে আমাদের গ্লুকোজের গাঢ়ত্বটা বার করতে বলেছে, কনসেন্ট্রেশন অফ গ্লুকোজটা বার করতে বলেছে। তাহলে আমরা কি লিখতে পারি, পাই ব্লাডের জায়গায় আমরা এখানে বসিয়ে দিলাম 8.21 ATM। আচ্ছা, পাই গ্লুকোজ ইকুয়াল টু কি, সি গ্লুকোজ করলাম ইন্টু RT, সি ইন্টু RT। আচ্ছা, তাহলে সিটা বার করতে হবে, তাহলে সি ইকুয়াল টু সি করে দিলাম 8.21 ডিভাইডেড বাই আর এর মান কত বসাবো এখানে আমরা, আর এর মান এটা ATM-এ আছে, তাহলে লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 ইন্টু টি এর মান কত বসাবো, 37 ডিগ্রি সি বলেছে, তাহলে 310 হচ্ছে, 310 এই আমাদের বেরিয়ে যাবে গাঢ়ত্ব। কিন্তু এখানে অঙ্কের একটু টুইস্ট আছে, তোমাদের গাঢ়ত্ব বার করতে বলেছে, শুধু যদি গাঢ়ত্ব বার করতে বলতো তাহলে এখানে যেটা আসবে সেটাই উত্তর আমাদের বেরিয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখানে এই যে গাঢ়ত্বটা বেরোবে, এই গাঢ়ত্বটা কী গাঢ়ত্ব বেরোবে, এই গাঢ়ত্বটা বেরোবে মোলার গাঢ়ত্ব, কিন্তু কোশ্চেনে বলেছে গাঢ়ত্বটা বার করতে বলেছে গ্রাম পার লিটারে। অসুবিধে নেই, আমরা আগে এখানে মোলার গাঢ়ত্ব বার করব। ঠিক আছে, ধরো মোলার গাঢ়ত্বের মানটা তোমার এসছে এক্স, এইটাকে ভাগ এই যে গুণ করে ওপরটা দিয়ে ভাগ করে ধরো বেরিয়েছে এক্স। ঠিক আছে, তাহলে এক্স যেটা বেরোচ্ছে এটা বেরোলো মোল পার লিটার, এক্স যেটা বেরোলো এটা মোলার গাঢ়ত্ব মোল পার লিটার। তাহলে মোল পার লিটার থেকে আমরা যাব গ্রাম পার লিটারে। আর অঙ্কটা কিসের অঙ্ক দিয়েছে, অঙ্কটা দিয়েছে গ্লুকোজের। তাহলে যেটা বেরোবে তাকে আমরা মোল থেকে যদি গ্রামে যাই, মোল ইকুয়াল টু W/M, তাহলে গ্রাম W ইকুয়াল টু কী, যেটা মোল বেরোলো তাকে কি দিয়ে গুণ করব, তাকে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করব, মানে এক্সকে আমরা 180 দিয়ে গুণ করব, যেটা বেরোবে সেইটাই আমার উত্তর চলে আসবে গ্রাম পার লিটারে। তো বোঝা গেল আইসোটনিক বললে আমরা কিভাবে এগোবো, বোঝা গেল এইটা। এখানে অবশ্যই লিখে দেবো যে যেহেতু দ্রবণ দুটি আইসোটনিক বা সম অভিস্রবণীয়, তাই আমরা লিখতে পারছি এইটা মোল পার লিটার থেকে আমরা চলে গেলাম গ্রাম পার লিটারে। ঠিক আছে, তো এই ধরনের অভিস্রবণ চাপের একাধিক অঙ্ক আমাদের করতে হবে আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা অঙ্কে যাই, সোজা অঙ্ক, এটা অপেক্ষাকৃত। তো আমার জেরক্সের এখান থেকে দেখতে পাচ্ছি 14 অঙ্কটা আমি বলে দিচ্ছি তোমাদের। অঙ্ক নাম্বার হচ্ছে কত, 14। 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানুষের অভিসারক চাপ 7.2, 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে টেম্পারেচারটা কত হলো, 37 মানে 310 কেলভিন। বলেছে মানুষের রক্তে দ্রাব কণাগুলির মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব বার করতে দিয়েছে, মোলার গাঢ়ত্ব দিয়েছে, কোনো ঝামেলাই রইল না। তাহলে পাই ইকুয়াল টু কী করবো, CRT, সি ইকুয়াল টু পাই বাই RT, যেহেতু অ্যাটমসফিয়ারে এই অঙ্কগুলো থাকে, তাহলে আর এর মান বসাবো 0.0821 লিটার ATM মোল ইনভার্স K ইনভার্স, ব্যাস এই মানটা বসালেই আমাদের উত্তরটা চলে আসবে। আচ্ছা, আর একটা নিউমেরিক্যাল প্রবলেমসে চলে যাই। যত বেশি প্রবলেমস করবি ততই ভালো। আমার জেরক্সের 15 অঙ্ক। অঙ্কটা বলছে চিনির
আণবিক ভরটা ব্যাকেটে দেওয়া আছে 342, চিনির আণবিক ভরটা দেওয়া আছে, আণবিক ভর 342, ঠিক আছে। তো আণবিক ভরটা দেওয়া আছে, বলেছে 5% দ্রবণ, এই দ্রবণটা বলেছে 5% দ্রবণ 0.877% ইউরিয়ার, এই দ্রবণের সঙ্গে বলেছে আইসোটনিক হলে ইউরিয়ার আণবিক ভর বার করতে বলেছে, আণবিক ভর অফ ইউরিয়া বার করতে বলেছে, ঠিক আছে। এই অঙ্কটা একটু কিন্তু কনসেপ্ট লাগবে, হ্যাঁ আমি করে দিচ্ছি এখানে। তাহলে আমাদের প্রথমে দুটোর গাঢ়ত্বটা আমি একটু বার করে নিই, হ্যাঁ গাঢ়ত্বটা বার করে নিই, নইলে মোলার গাঢ়ত্ব না বার করলে অঙ্কটা আমরা করতে পারবো না। তো চিনির ক্ষেত্রে কি বলেছে 5%, মানে 100 ml চিনি আছে কত, 5 গ্রাম। 100 ml দ্রবণে চিনি আছে 5 গ্রাম, তাহলে গ্রামটাকে কিসে চলে যাব আমরা, মোলে যাব, এত মোল। 100 ml দ্রবণে চিনি আছে এত মোল, তাহলে হাজারে কত, এখানে একটা পাবো, এটা কি পাবো, এটা পাবো মোলার গাঢ়ত্ব অফ কী পাবো, মোলার গাঢ়ত্ব অফ চিনি পাবো, যেটা বেরোবে, ঠিক আছে। আচ্ছা এরপরে এইটায় চলে যাব, আমি ইউরিয়ার আণবিক ভরটা ধরে নেবো, কত ধরে নেবো, এম। তাহলে ইউরিয়ার ক্ষেত্রেও সেম করব, 100 ml দ্রবণে ইউরিয়া আছে কত, 0.877 ডিভাইডেড বাই এম, এত মোল ইউরিয়া আছে, এত মোল, তাহলে হাজারে কত আছে, ঠিক আছে, হাজারে কত আছে, ঠিক আছে। তো এখানে হাজারে কত আছে এটা পেয়ে যাবি, কি পাবি, এটা কিন্তু এম দিয়ে পাবি, নিচে একটা এম থেকে যাচ্ছে দেখ, ঠিক আছে। তাহলে এইটা কার গাঢ়ত্ব পাবো আমরা, এটা এখানে আমরা সি অফ ইউরিয়া পাবো, ঠিক আছে। এবার দেখ এইবার কি হচ্ছে, এখানে যেহেতু দ্রবণ দুটো আইসোটনিক অবিশ্রবণীয়, মানে দুটো অবিশ্রবণ চাপ সমান, অতএব আমরা লিখতে পারি কি, এখানে একটু ভাষায় লিখবি, যেহেতু দ্রবণ দুটি আইসোটনিক, অতএব আমরা কি লিখতে পারবো, পাই চিনি ইকুয়াল টু পাই ইউরিয়া, যে দুটো দ্রবণ বলেছে, পাই চিনি ইকুয়াল টু পাই ইউরিয়া। তাহলে এখানে কি আসছে, সি চিনির গাঢ়ত্ব ইন্টু আরটি ইকুয়াল টু সি ইউরিয়া ইন্টু আরটি, দেখ আরটি কেটে গেল, তাহলে কী কী পড়ে রইল, সি চিনি ইকুয়াল টু সি ইউরিয়া, পড়ে রইল সি চিনি ইকুয়াল টু সি ইউরিয়া, ঠিক আছে। এবার সি চিনির এখানে একটা সুন্দর একটা মান পাবি, যে কোনো একটা মান তুই পাবি, সেই মানটা এখানে আমরা বসিয়ে দেবো, আর ইউরিয়ার জায়গায় ওপরে একটা কিছু মান পাবো, নিচে কি পাবো, এম পাবো, ঠিক আছে। তো এখানে একটা মান রয়েছে, এখানে একটা মান রয়েছে, দুটোকে ভাগ করব, দিয়ে এম এর মানটা বার করব। এম এর মানটা এই অঙ্কে সুবিধা হচ্ছে, এম এর মানটা আমরা দেখব 59 পয়েন্ট সামথিং বা 60 বেরোবে, কারণ আমরা ইউরিয়ার আণবিক ভর আমরা অলরেডি জানি 60, ঠিক আছে। তো এই গেল আমাদের এই টপিকের উপর অঙ্ক, এই টপিকটা ভালো করে করব, ঠিক আছে। তো অবিশ্রবণ চাপটা আমাদের হয়ে গেল কমপ্লিট, অবিশ্রবণ চাপ।